প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, একটা বিষয় হয়তো আপনারাও সব দেখছেন, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বিরাট পাগলামি শুরু করেছেন। হ্যাঁ, পাগলামি কথাটা বলছি, সজ্ঞানেই কথাটা বলছি, মানে এমন শুরু করেছেন, কি যে ভাবছেন নিজেকে সেটাই বুঝে উঠতে পারছি না। এবং ভারতের সঙ্গেও একটা মানে এমন একটা অবস্থান নিচ্ছেন, যেটা মানে অনেকেই প্রশ্ন তুলছেন যে কি ভেবেছেন ডোনাল্ড ট্রাম্প। মানে ভারতের থেকে পাকিস্তান প্রিয় হয়ে যাচ্ছে, অন্যান্য দেশ সব প্রিয় হয়ে যাচ্ছে, তাদের তাদের উপর থেকে শুল্ক যেটা সেটা মানে কমানো হচ্ছে, ভারতের উপরে বাড়ানো হচ্ছে। ভারতে 25% তো ব্যাপারটা হয়েই ছিল, আবার নাকি আরো এক্সট্রা 25% মানে শতাংশ আবার চাপিয়ে দেওয়া হচ্ছে জরিমানা, শাস্তি হিসেবে। কেন? রাশিয়ার সঙ্গে কেন তাদের সম্পর্ক, তেল কেনা বেচার ব্যাপারটা, অনেক নাকি সেখান থেকে কিনে মুনাফা লুটেছে, ইত্যাদি ইত্যাদি। তো কি মনে করে আমেরিকা? মানে কোন দেশ তাদের তাদের নিজেদের স্বার্থে কাজ করবে না, তাদের দেশের নিরাপত্তা সিকিউরিটি সেটা ভাববে না, উনি যা বলবেন সেটা করতে হবে, উনার মতো করে চলতে হবে। আর উনি কিভাবে চলছেন? যারা সন্ত্রাসবাদী, যারা সন্ত্রাসবাদকে মদদ দেয়, তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলছেন, তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক করছেন, তাদের উপর থেকে শুল্ক কমাচ্ছেন। আর তারপরে ভারতকে যা বলবে ভারতকে শুনতে হবে। তো গতকালকে এই খবরটা এসছে যে 25% তো ছিলই, আরো 25%, মানে 25% আরো চাপানো হচ্ছে নাকি জরিমানা, শাস্তিমূলক। ভাবুন দর্শক, ভারতকে শাস্তি দেবেন ডোনাল্ড ট্রাম্প। হতে পারে বড় দেশ, হতে পারে উন্নত দেশ, তো ভারত কি চুপ চুপ করে সহ্য করবে নাকি? তো ভারতও কিন্তু গতকালকে মানে জবাবটা কিন্তু দিয়ে দিয়েছে যে দেশের স্বার্থে, যারা দেশের মানুষ আছেন বিভিন্ন সেকশনে, তাদের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে ভারত তার মতো করে কাজ করবে। আর এই যে একটা স্টেটমেন্ট দিয়েছে যে কাজ করবে, আর ওরা যেটা করছে, ইউএস যেটা করছে, এটাও কিন্তু ওইভাবে সহ্য করবে না। ভারতের যেসব দিক দিয়ে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে, সেই সব পদক্ষেপ নেবে, মাথা নোয়াবে না। হতে পারে বিরাট দেশ, কিন্তু তার কাছে মাথা নোয়াবে না ভারত। মোদীর সরকার পরিষ্কার স্টেটমেন্ট দিয়ে বুঝিয়ে দিয়েছে বিশ্বের দরবারে। আমি এই নিয়ে একটু কথা বলবো। আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে, খুবই ভোকাল এসব নিয়ে কথা বলেন। হ্যাঁ, পেয়েছি। ব্রিগেডিয়ার দাস, এ কি দেখছি আমি, ডোনাল্ড ট্রাম্পকে দেখে তো মানে ধারণা তো দিনের দিন পাল্টে যাচ্ছে। কি শুরু করছেন ইনি? শফিকুল, সবার আগে তোমার দর্শকদের নমস্কার আমার তরফ থেকে। এবার সোজাসুজি পয়েন্টে আসি, যেটা আপনি বললেন যে ভারতের কিন্তু সত্যি যেটা হচ্ছে পাগলামির পর্যায়ে দেখতে পাচ্ছি। এবার কেন হচ্ছে একটু বিস্তার এবং কি হচ্ছে সেটাও একটু বলার দরকার সাধারণ মানুষের মতো করে। দেখুন, একটা কথা হচ্ছে যে আমাদের উপরে এই যে ট্যারিফ, এটা একটা সাজার মতো করে দেওয়া হচ্ছে, এবং 25% যখন ট্যারিফ হয়ে গেছে, তারপরে সেটা 50 হোক আর 100% হোক, ব্যাপারটা কিন্তু একই থেকে যায়। কারণ একটা ঘুষি মারেন, ঠিক আছে, 25টা ঘুষি মারবার পরে 26টা মারলে কোনো ফারাক পড়ে না, সেরকম আর কি। তারা চেষ্টা করছে একটা ভাষা বলবার, একটা গুন্ডাগার্দির ভাষা বলবার। এবার কি হয় ব্যাপারটা, ট্যারিফে কি হয় দেখুন, আমরা কিনি, আমরা বিক্রি করি। এবার কোনো দেশকে আমরা বিক্রি করলাম, তো সেই দেশকে আমরা যদি 100 টাকার জিনিস বিক্রি করি, সেই দেশ আশা করে যে আমরা তাদের থেকে 100 টাকার জিনিস কিনবো। সেখানে আমরা যদি অতটা না কিনি, 80 টাকার কিনি, যে 20 টাকাটা ব্যালেন্স হয়, এটাকে ট্রেড ডেফিসিট বলে। এবার আমেরিকার সাথে আমাদের ট্রেড ডেফিসিট 40 বিলিয়ন ইউএস ডলারের মতো, মানে আমরা একটু বেশি বিক্রি করি, একটু কম কিনি। কিন্তু এমন কিছু না, অন্যান্য দেশের সঙ্গে 300 বিলিয়ন ডলার, 171 বিলিয়ন ডলার, চায়না, ফিলিপাইন্স, অনেক দেশের সঙ্গে তাদের ট্রেড ডেফিসিট আছে। এবার ভারতকে তারা নিশানা করেছেন, মানে আমেরিকার সর্বশক্তিমান ট্রাম্প তিনি নিশানা করেছেন, তার কিছু অন্য কারণ আছে। এবার উনি বলছেন বা দিচ্ছেন এই ট্রেড ডেফিসিটটা কমার জন্য আমি ভারতের সাথে ব্যবসা বাণিজ্য কম করব, এবং তাই জন্য আমি সমান সমান করবার জন্য ভারতের এই ট্যারিফ লাগাচ্ছি। কিন্তু ব্যাপারটা কি, কারণ ট্যারিফ অন্যদেরও লাগিয়েছেন, কিন্তু ভারতের 50%, 200%, চায়নাকে বলেছিলেন 300% লাগাবেন। এর মানে কি, ধরুন আমরা একটা জামা বিক্রি করলাম আমেরিকাকে, আমরা দর ঠিক করলাম 100 টাকা, এবং সেই জামাটাই ওরা বিক্রি করবে পাবলিককে এখন 150 টাকায়। আর সেখানে যদি অন্য কারোর ট্যারিফ থাকে 20%, সে বিক্রি করবে 120 টাকায়। ফলে লোকেরা আস্তে আস্তে
ভারতের জিনিসগুলোকে শপিং মলে হাত লাগাবে না এবং অন্য দেশের জিনিসগুলো নেবে। কোন দেশ? পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, এরকম দেশের ট্যারিফ উনি অনেক কম রেখেছেন। একরকম করে বাধ্যতামূলক ভাবে ভারতের পণ্যকে উনি নিজের বাজার থেকে উঠিয়ে দিচ্ছেন। এবার এই রাগটা কেন হলো? অনেকগুলো কারণ আছে, সেইটা বুঝতে হবে। প্রথম কারণ, ওনার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য পাকিস্তান যতটা উঠে পড়ে লেগেছে, ভারত একেবারেই উঠে পড়ে লাগেনি। উনি 10 বার 40 বার বলেছেন যে ভারত আর পাকিস্তানের যুদ্ধ উনি থামিয়েছেন। ভদ্রতার খাতিরেও একবারও ভারতবর্ষ বলেননি না উনি একটু হেল্প করেছেন। উল্টে যখন পার্লামেন্টে কোন রকম ভাবে অপোজিশনের চাপ স্বীকার না করতে পেরে আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন কেউ কোন রকম ভাবে সাহায্য করেনি, আমরা নিজেদের ডিসিশন নিয়েছি, কারণ পাকিস্তান আমাদের রিকোয়েস্ট করেছিল, হাতে পায়ে ধরেছিল। এবং তারপরে আমাদের বিদেশ মন্ত্রী, অন্যান্য মন্ত্রীরাও একই ভাষা প্রয়োগ করেছেন। এবং তাতে প্রথম কথা ওনার অপমান লেগেছে যে ওনার নোবেল শান্তি প্রাইজটা পাওয়া হবে না, এটা ব্যক্তিগত স্তরে চলে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে, ভারত, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর এখন সাউথ আফ্রিকা, 5টা দেশ মিলিয়ে ব্রিক্স করে। ওনার ধারণা হচ্ছে বা উনি যেটা মানে ওনার ভয় হচ্ছে যে এরা ইউএস ডলারটাকে ফেলে দেবে, নিজেদের কারেন্সি ব্যবহার করবে, যেটা ভারত মানে করবার চেষ্টা করছে প্রত্যেকটা দেশই, এবং সেইখানে ওনাদের আধিপত্য কমে যাবে। সেই জন্য উনি সেকেন্ড আঘাতটা করেছেন। থার্ড আঘাতের কারণ হচ্ছে, ভারতকে ওনারা বলেছিলেন F-35 বিক্রি করবেন, এবং জানেন যে সারা পৃথিবীর ইকোনমি কিন্তু চলে ডিফেন্স ইকুইপমেন্টের উপরে, কে কার কাছ থেকে কত ডিফেন্স ইকুইপমেন্ট কিনলো। যেমন আমরা ফ্রান্সের থেকে রাফায়েল কিনেছিলাম এবং হাজার হাজার কোটি টাকার অর্ডার, এবং তারপরে ফ্রান্সের 50,000 লোক চাকরি পেয়ে যায়, এবং তারপর থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ভারতের বিরুদ্ধে খুব একটা বিরুদ্ধ আচরণ করে না। এবার F-35 আমরা কেনার জন্য সেরকম ইচ্ছা দেখাইনি, তার কারণ আমরা তো যেটা কিনবো এত টাকা দিয়ে ভালো করে বুঝে নেবো সেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিনা। এবং সেখানে দেখা গেছে F-35 একটি আমাদের কেরালার তটে এসে বসেছিল প্রায় 1 মাস, কারণ খারাপ হয়ে গেছিল। কি লজ্জার ব্যাপার, ইউএসএ তে একটা F-35 ক্র্যাশ হয়েছে, একদম মুড়িমুড়কির মতো আকাশ থেকে পড়ে গেছে। তো ফলে সেই প্লেন আমরা কেন কিনবো? বাজারে কি আর নেই? আরো আছে। এবং তারা কি এরকম গুন্ডাগার্দি করছে না? করছে না। তো ফলে আমরা সেইভাবে আর কি ওনার ব্যবসা বাণিজ্যতে সায় দিইনি, ওনার সেটাতে অপমান লেগেছে এবং ওনার মনক্ষুণ্ণ হয়েছে। এবার উনি যেটা করলেন, এটাতে কি ভারতবর্ষ শেষ হয়ে যাবে? একেবারেই না। কষ্ট হবে, নিশ্চয়ই কষ্ট হবে। কষ্ট তো হয়, একটা ফোড়া হলেও আমাদের কষ্ট হয়। সেখানে 50% ট্যারিফ মানে আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ। আচ্ছা হচ্ছে, যদি বন্ধই হয়ে গেল তাহলে কি ভারত বন্ধ হয়ে যাবে? দরজা জানলা বন্ধ করে দেবো আমরা? না, ভারত মরবে না। কারণ ভারত 1000 বছর প্রথমে মুঘলদের, তারপরে ব্রিটিশদের হাতে লুট হয়েছে, তারপরেও ভারত এখন পৃথিবীর চতুর্থ থেকে তৃতীয় বিশ্ব বড় ইকোনমির দিকে এগিয়ে আসছে। এইবার তাহলে ভারতের উপরে আমেরিকা স্যাংশন লাগিয়েছিল 2 বার, নিউক্লিয়ার টেস্টের সময়, একবার 71-এর যুদ্ধের সময় আমাদের বিরুদ্ধে আচরণ করেছিল আমেরিকা, এবং তারপরে নিউক্লিয়ার টেস্ট ফার্স্ট এবং নিউক্লিয়ার টেস্ট 2 যখন অটল বিহারী বাজপেয়ী ছিলেন। কিচ্ছু হয়নি, কিছুদিন কষ্ট হয়েছে, শেয়ার বাজার পড়েছে, আবার ভারত উঠে দাঁড়িয়েছে। তো এই উঠে দাঁড়াবার খেলাটা ভারতের জানা আছে। ভারতের বর্তমান অর্থ ব্যবস্থা, বর্তমান সামরিক ব্যবস্থা, বর্তমান রাজনৈতিক ব্যবস্থা একদম সপাটে খেলছে এটা, এবং তারা এই ব্যাপারটার জন্য বলতে পারেন মাথায় হেলমেট অলরেডি লাগিয়ে নিয়েছে। সেটা কিভাবে? তেল। ওনারা বলছেন যে তেল আমাদের কিনতে দেবে না রাশিয়া থেকে। সেইখানে দেখা যাচ্ছে ভারতবর্ষের হয়ে কিছু আমেরিকান সাংবাদিক, আপনার মতো কিছু সাংবাদিক, তারা প্রশ্ন করেছেন ওনাকে, আপনার তো রাশিয়ার থেকে ইউরেনিয়াম কিনছেন, সেই বেলা কি হলো? আপনারা তো রাশিয়ার থেকে ফার্টিলাইজার কিনছেন এবং কয়েক বিলিয়ন ডলার, অনেক অনেক বিলিয়ন ডলারের। তখন উনি বলছেন আমি ঠিক জানি না। একজন রাষ্ট্রপতি বলছেন আমি জানি না। মানে ওনারা রাশিয়ার থেকে কিনবেন, ইউরোপ রাশিয়া থেকে কিনবে, আর আমরা সস্তা পেলে কিনবো না, কারণ নাকি ইউক্রেন তাহলে খুব লাভ হবে। এই দাদাগিরিটা চলতে পারে না আজকে। এবার কি হচ্ছে, সাম্রাজ্যবাদ যেটা ব্রিটেন করতো, কলোনি বানাতো, ইন্ডিয়াকে বানিয়েছিল, আরো অনেক অনেক জায়গায় বানিয়েছিল, ফ্রান্সও করেছে, সেইটা ওনারা ইকোনমিক্যালি করেন যে কলোনি বানিয়ে রাখবো, এবং যারা একটু বিস্কুট পেলে লেজ নাড়ে, সেই জন্তুদের মতো কিছু দেশ আছে, তারা সঙ্গে সঙ্গে লেজ নাড়তে শুরু করে দিয়েছে। তাদের মধ্যে সর্বাগে অন্যদের নাম নেব না, বাট পাকিস্তানের নামটা নিতেই পারি, যে তারা খুব খুশি, তাদের ট্যারিফ কম এবং তাদের নাকি তেল পাওয়া যাচ্ছে, এবং সেই তেল নাকি ভারত কিনবে। এবার কি হচ্ছে, ভারত তাহলে কেন দোষারোপ করছে না? দেখুন,
আন্তর্জাতিক কিছু রীতি নিয়ম আছে। এবার কি হয়, একটা মানে আমরা ইংরেজিতে বলি বুল ইন এ চায়না শপ, মানে একটা কাঁচের বাটির দোকানে যদি একটা ষাঁড় ঢুকে পড়ে, সে যেটা করছে সেটা আমরা দেখতে পাচ্ছি আমেরিকাতে। সেটাতে আমেরিকার জনগণ, আমেরিকার সমস্ত পলিসি মেকার বা সবকটি মানুষ কিন্তু খুশি না তাদের এই নাচ দেখে, তুর্কি নাচন দেখে ডোনাল্ড ট্রাম্পের। এবার আমরা 35% তেল আমাদের, যত ধরুন আমাদের 100% তেল দরকার, তো 35% আমরা রাশিয়ার থেকে কিনি, বাকিটা আমরা গালফ কান্ট্রি থেকে কিনি, আমরা আমেরিকার থেকেও কিনি 5% মতো তেল, এবং কিছু আমাদের নিজস্ব প্রোডাকশন আছে, এবং আমাদের সৌদি আরবিয়া বলুন, কুয়েত বলুন, হ্যাঁ ইউএই বলুন, আমির শাহী, তাদের থেকে তেল নিই, বড় পার্সেন্ট নিই। এবার 35% তেলে উনি বাগড়া দিচ্ছেন যে সস্তা নিতে দেব না। সেটা যদি আমরা ওখান থেকে না নিই তাহলে বেশি পয়সায় দিতে হবে অন্য দেশ। সেটা কেন দেবো? কারণ আমেরিকা প্রায় 40% বেশি চার্জ করে আমাদের রাশিয়ার প্রাইস থেকে। এইবার একটা খুব বড়, আজকে আপনি ফোন করলেন এবং আজকে একটা খুব বড় ডেভেলপমেন্ট হয়েছে, সেটা হচ্ছে আমেরিকা রাশিয়াকে বলেছে তোমাদের যে তেলের জাহাজগুলো ভারতের দিকে যায় সেগুলোকেও আমরা একরকম ভাবে মানে কাঠি করব বলতে পারেন, মানে সেগুলোতেও অশান্তি সৃষ্টি করব। সেখানে রাশিয়া বলেছে সারা বিশ্বকে মজা দেখিয়ে দেব। এবার রাশিয়া কিন্তু কিছু কথা বলছে, কারণ রাশিয়া এখন মরিয়া হয়ে গেছে। ভারত যদি না কিনে রাশিয়াকে কোথায় মার্কেট করবে? কারণ ভারতের তো অনেক বন্ধু আছে। ভারত ইউকের সাথে, আপনি দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিলেন, একটা বিশাল ট্রিটি সই করে এসছেন এবং এফটিএ করে এসছেন। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কথা চলছে, ইউএইর সাথে কথা চলছে, জাপানের সাথে কথা চলছে, অস্ট্রেলিয়ার সাথে কথা চলছে। ভারত আমেরিকার থেকে যে 10% 12% ব্যবসা করতো সেটা অন্য জায়গায় বিক্রি করবে, কিছুদিনের জন্য ভারত একটু অবজর্ভ করবে, ওই কষ্টটাকে লাঘব করবার চেষ্টা করবে, একটু সাবসিডি দেবে বিজনেসম্যানদের হয়তো, এবং সেই পয়সা ভারতের এখন আছে। এইবার রাশিয়ার একজন আগে রাষ্ট্রপতি ছিলেন, এখন সিকিউরিটির একদম চেয়ারম্যান, তিনি বলেছেন যে আমরা তো আর নিউক্লিয়ার ডিল যেটা আমেরিকার সাথে ছিল সেটা আর সই করছি না। ওনারা এখন না করে দিয়েছেন, এই বছর শেষ হয়ে গেল ওটা, আর সই করবো না। এবং আমেরিকার ডেড হ্যান্ড পলিসি, ওনাদের একটা রাশিয়ার ডেড হ্যান্ড পলিসি ছিল যে যদি আমেরিকা কখনো রাশিয়াকে নিউক্লিয়ার বোম মারে তাহলে রাশিয়াতে এমন কিছু সাবমেরিন লোকানো আছে সমুদ্রে যারা সারা পৃথিবীর আমেরিকার পুরোটা ধ্বংস করে দিতে পারবে। নিজেরা মরে যাবে বাট অন্যদেরও মানে ডেথ, অ্যাসিওর ডেথ বলে আর কি, যে আমি মরবো তুমিও মরবে। শুনতে পাচ্ছেন? জলে নামিয়ে দিয়েছেন এবং বলেছেন আমি দুটো নিউক্লিয়ার সাবমেরিন জলে নামালাম রাশিয়া, হ্যাঁ রাশিয়ার এই কথাটা শুনে। এবং তখন একদিন পরে রাশিয়ার ওই ভদ্রলোক যিনি আগে রাষ্ট্রপতি ছিলেন তিনি আবার বলেছেন আমরা ওই নিউক্লিয়ার সাবমেরিন গুলোর উপরে নজর রাখছি এবং আমরা পর্যবেক্ষণ করছি, আপনাদের কিন্তু মানতে হবে আমাদের নিউক্লিয়ার পাওয়ার আপনাদের থেকে বড়, যেটা বাস্তব। নিউক্লিয়ার আর স্পেসে আমেরিকা একটা সাবধান করেছেন। এবার ভারত কি করবে? দেখুন ভারতের আমাদের মন্ত্রীরা যেটা বলছে, আমি এক এক করে সব মিডিয়াতে দেখছি, সেটাতে ভারত বলছে 11 মাসের ফরেক্স রিজার্ভ আছে আমাদের, 1 পয়সা তেলের দাম না বাড়িয়ে আমরা চালাতে পারি দেশকে, কোনো অসুবিধা নেই। এবং ভারতের অর্থনীতির একটা বড় সম্পদ হচ্ছে আমাদের সোনা, আমাদের প্রচুর সোনা আছে। আমাদের বিশেষ করে দক্ষিণ ভারতের মানুষেরা যা সোনা কেনেন, আমাদের তো কেনেই পশ্চিমবঙ্গে, কিন্তু সেটা কল্পনা করা যায় না। আমি অনেক বছর দক্ষিণ ভারতে ছিলাম, আমাদের ডোমেস্টিক সোনা প্রচুর, আমরা আমাদের রিজার্ভ সোনা প্রচুর। ভারত নিজে গভর্নমেন্ট হিসাবে অনেক সোনা কিনছে এবং কিছু সোনা আমাদের কয়েকশো টন সোনা লন্ডনে রাখা ছিল ভল্টে, সেগুলো ভারত কিন্তু প্লেনে করে ফেরত নিয়ে এসছে। আপনি যদি নিউজে সার্চ করেন 4-5 মাস আগে দেখবেন। তার মানে ভারত আশা করেছিল এরকম একটা হবে। এবার আসি, গতকাল রিজার্ভ ব্যাংকের যিনি মিস্টার সঞ্জয় মালহোত্রা বোধহয় ওনার নাম, উনি একটা কথা বলেছেন যে আমেরিকার রাষ্ট্রপতি, রিজার্ভ ব্যাংকের গভর্নরের কথা বলছি, মানে ভারতের শেষ কথা ইকোনমিস্ট আর কি, যে আমেরিকার রাষ্ট্রপতি ভারতকে ডেড ইকোনমি বলেছে। এবার কি ডেড ইকোনমি কথাটা, প্রথম কথা অপমানজনক কথা, একজন রাষ্ট্রপতির ব্যবহার করা উচিত না। যদি ব্যবহারও করে তো পৃথিবীর তৃতীয় বা চতুর্থ বড় ইকোনমিকে বলা যায় না। আমাদের কিন্তু ইকোনমিক গ্রোথ আমেরিকার থেকে অনেক বেশি, আমাদের 6%-এর উপরে, ওনাদের 3%-এর কাছে ঘুরছে। এবার ধরুন আইএমএফ কে যে টাকা দেয়, কন্ট্রিবিউশন টু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেটা আমাদের অনেক বেশি আমেরিকার থেকে। এবং সেইখানে ভারত এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তাকে ডেড ইকোনমি বলা মানে ভারতের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে ভেনেজুয়েলা, হ্যাঁ, বা জিম্বাবুয়ে। এটা তো অপমান করা। বাট এখন ডোনাল্ড ট্রাম্প যদি একটা নোংরা গালি দেন আমাদের ডেড ইকোনমি বলে, বা অবনক্সিয়াস কথাটা ব্যবহার করেছেন আমাদের অর্থনীতিকে, তাহলে আমাদের প্রধানমন্ত্রীর কি উচিত সেটা করেন না? আমাদের প্রধানমন্ত্রীর উচিত যেটা উনি করছেন, নিজের ইগোটাকে সরিয়ে রেখে দেশবাসীর স্বার্থে অন্যান্য দেশের সাথে চুক্তি করা
আমেরিকারও অন্যান্য লবিগুলোকে জাগিয়ে রাখা, কারণ আমেরিকার একটা বিশাল সংখ্যক ভারতীয় পপুলেশন আছে যারা অনেক পার্সেন্ট ভোট নির্ধারণ করে আমেরিকাতে, এবং সেই পপুলেশনটা আস্তে আস্তে মানে এক সময় তারা ডেমোক্র্যাটের দিকে থাকে, এক সময় রিপাবলিকানের দিকে থাকে, তো আস্তে আস্তে ডোনাল্ড ট্রাম্পের থেকে তারা মুখ ঘুরিয়ে নেবে, কারণ দেখছে উনি ভারত বিদ্বেষে 50% করেছেন অ্যাজ এ পানিশমেন্ট। তো এইখানে একটা গল্প আছে যে সেখানে আমরা ম্যাচুরিটি দেখাচ্ছি, আমরা আমাদের দেশের স্বতন্ত্রতা বজায় রাখতে চাইছি, যেটা আমেরিকার পছন্দ হচ্ছিল না, এবং আমরা ওনার এই মানে পাগলামো, এই মানে ভীমের মতো গদা হারিয়ে ঘুরে বেড়ানো সারা পৃথিবীতে, এইটাকে বন্ধ করছি। এবার সব দেশ এটার বিরুদ্ধে মানে চীন যেমন অনেকবার রিসেন্টলি ইউনাইটেড নেশনে বলেছে আমেরিকার বিরুদ্ধে কথা, আগে বলতো না চীন। ভারত একটু একটু এখন কথা বলছে, অনেক দেশ বলতে চায় বলতে পারে না, কারণ তাদের অর্থনীতি ডুবে যাবে। কিন্তু আপনি যদি পাকিস্তানের চ্যানেল দেখেন শফিকুল, আপনাকে বলছি, আমি দেখি কারণ আমি তো অ্যানালিসিস করি, তাই দেখি তারা বলছে ভারতের সৎ সাহসের, আমাদের আশা করি যে এরকম কেউ থাকতো যে এইরকম ভাবে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতো। আমাদের লজ্জার ব্যাপার যে আমাদের দেশের লোকেরা বিস্কুটের লোভে লেজ নাড়তে নাড়তে ছুটে যায়। আমি দেখতে পাচ্ছি যে নানান রকম ইউটিউব চ্যানেল এবং অন্যান্য অনেক দেশও বলছে। তো সেইখানে আমার মনে হয় একটু অসুবিধা হবে, বাট এই পাগলামি চিরস্থায়ী নয়, আবার কিছুদিন পরে হয়তো পাশা পাল্টে যাবে। ওনাদের দেশেও অনেক রাজনৈতিক ডোমেস্টিক সমস্যা আছে, এবং ভারত সেইটুকুনি সময়ের জন্য আমার মনে হয় জুঝতে পারবে। এবং ভারতের যে স্ট্যান্ড যে আমরা ডিফেন্স ইকুইপমেন্ট কিনবো, যেমন ভাবে বেস্ট জিনিসটা পাবো নিজেদের দেশের স্বার্থে, সেইভাবে আমরা আমাদের তেল কিনবো যে সস্তায় দেবে সেভাবে, এবং আমেরিকার যে দ্বিচারিতা, যে নিজেরা রাশিয়ার থেকে জিনিস কিনছে এবং অন্যদের কিনতে না করছে, সেইটার এগেনস্টে আমাদের যদি অল্প ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতিটা আমরা মাথায় পেতে নেব, কিন্তু আমরা আমাদের দ্বিচারিতাতে থাকবো না। যে ইরানের ওপর উনি বোম ফেলবেন যখন ইচ্ছে, আর উনি অস্ত্র পাঠাবেন ইউক্রেনকে যখন ইচ্ছে, এবার ইসরায়েলকে উনি অস্ত্র পাঠাবেন যখন ইচ্ছে, তো প্যালেস্টাইনকে ধুমকি দেবেন যখন ইচ্ছে, এই ব্যাপারটা ওনার গুন্ডাগার্দি বা আমেরিকার গুন্ডাগার্দি, এইটার উপরে একজন তো অন্তত মানে মাথা তুলে দাঁড়িয়েছে। সেই হিসাবে আমি গর্বিত ভারতবাসী হিসাবে, এবং আমার মনে হয় আস্তে আস্তে দেখবেন পৃথিবীর অনেক দেশই এবার বিরুদ্ধাচরণ করবে, যেটার কিন্তু শেষের শুরুটা কিন্তু হয়ে গেছে। ওকে, মানে একেবারে ট্রাম্পের দাদাগিরি এসব চলবে না, ভারত তার অবস্থানে পরিষ্কার করে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, যদি নিজেকে শুধরান ভালো, না হলে তো পুরো বিশ্বে অন্য ইকুয়েশনও তৈরি হতে পারে এই দিক দিয়ে, চায়না ভারত, তখন ট্রাম্প কি করবেন, দেশবাসীকে কি করে সামাল দেবেন, এবং নিজের দেশকেও তো বিপদে ফেলছে, সেটা তো পরিষ্কার। আমি আরেকটা দেখছি সোশ্যাল মিডিয়াতে সব ঘুরছে যে বয়কট করুন, আমেরিকার সব যেসব প্রোডাক্ট আছে সেগুলো বয়কট করুন, সেরকমও দেখছি মানুষ, যেটা হয় আর কি, একটা ক্ষোভেরও একটা ব্যাপার ঘটে ভারতবর্ষে যারা আছেন তাদের মধ্যেও, তাহলে আমরাও কেন আমেরিকার প্রোডাক্ট এখানে ব্যবহার করব। এটা একটা খুব বাজে একটা পরিস্থিতি তৈরি করছেন ডোনাল্ড ট্রাম্প। আমি জানি না, মানে সন্ত্রাসবাদকে যারা মদত দেয় তাদেরকে বন্ধু করছে, ভারতের মতো একটা দেশ যেটা সত্যি আপনি যেটা বলছেন ইকোনমিক্যালি কিভাবে এগিয়ে আসছে, দেশটা তত্তর করে এগিয়ে আসছে, তাকে ডেড ইকোনমি বলা, তার সঙ্গে পাঙ্গা নেওয়া, এটা কি ভেবেছেন ডোনাল্ড ট্রাম্প? আমি জানি না এত অহংকার, এত ঔদ্ধত্য কিসের। যাই হোক, অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দেবাশিস দাস। আমি আরেকটা কথা বলবো শফিকুল, আরেকটা কথা বলি। হ্যাঁ বলুন। হ্যাঁ দেখুন, একটা রিসেন্টলি ইন্দো প্যাসিফিকে আমেরিকা চিন্তা চায়নাকে সাইজ করার জন্য ভারতের সাথে একটা ট্রিটি করেছিলেন। এটা হচ্ছে আপনার কোয়াড বলি আমরা, অস্ট্রেলিয়া, জাপান, ইন্ডিয়া আর আমেরিকা। এবার আমাদের আপনারা 50% ট্যারিফ দেবেন, তো ভারত কি এই ট্রিটিতে থাকবে নাকি? আপনাদের ইন্দো প্যাসিফিকের সমস্যা আপনাদের সমস্যা, আমরা যদি চায়নার সাথে বন্ধুত্ব করে নিই আর রাশিয়ার সাথে বন্ধুত্ব করে নিই, আমাদের তো প্রাইম মিনিস্টার চায়না যাচ্ছেন, এই মাসে যাচ্ছেন, তাহলে আপনারা কোথায় যাবেন? ফলে এই দাদাগিরিতে উনি ব্যবসাটা ভালো বোঝেন, কিন্তু উনি গ্লোবাল স্ট্র্যাটেজি বোঝেন না, জিওপলিটিক্স বোঝেন না। বুঝলে ভারতকে সাজা দিতে আসতেন না, কারণ ওনাদের কর টিকে আছে ভারতের ওপরে, ভারতের নেভির ওপরে। আমাদের আন্দামানের এরিয়াতে আমরা সাউথ চায়না সি থেকে যখন ওরা আরব সিতে আসে বা ইন্ডিয়ান ওশনে আসে, আমরা কন্ট্রোল করি সেটা। সেইখানে উনি যদি এটা করেন তো লাস্টলি ওনারাও অনেকটাই হারাবে, এটা আমার বলার ছিল। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দর্শক শুনলেন, ব্রিগেডিয়ার দেবাশিস দাস পরিষ্কার করে ব্যাখ্যা করে দিয়েছেন, আমাকে বেশি প্রশ্ন করতে হয়নি। আমেরিকা বিরাট দাদাগিরি করছে, ডোনাল্ড ট্রাম্প বিরাট নিজেকে ব্যবসায়ী ভাবছেন, কিন্তু ব্যবসা করা আর ওই
সিন্ডিকেটের মতো ব্যবস্থা, যেমন এখানে দেখেন কালচারটা, জোর করে আমার থেকে নীতি হবে, নাহলে আমি এই ব্লক করে দেবো, সেই ব্লক করে দেবো, গাড়ি নামতে দেবো না, যেমন এখানে শুনেন বাংলাতে লোকাল পলিটিক্স। মানে এই টাইপের তো চলে না। ব্যবসাদার তো ভালো ব্যবসাদার হন না, ব্যবসাদার হওয়া যায় না। আর আপনি যা করছেন গোটা বিশ্বকে তো খেপিয়ে দিচ্ছেন, তো আপনি বাঁচবেন কি করে? তো দেখা যাক কতদূর উনি এগোতে পারেন, কিন্তু ভারত নমনীয় হচ্ছে না। হুঁশিয়ারি দিয়েছিল আগে থেকেই আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, যে আরো বাড়াবো। ভারত চুপ করে বসেছিল, দেখি কত কি করতে পারে। দেখছি সত্যি বাড়িয়ে দিয়েছে আরো 25%। তা কি যায় আসে, ভারত ভারত পরিষ্কার স্টেটমেন্ট দিয়ে বলে দিয়েছে, ও ঠিক আছে আমরা সামলে নেব, আমরা এইসব মানবো না, তবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। মানে মাথা নোয়ানোর কোনো জায়গা নেই। হতে পারেন ডোনাল্ড ট্রাম্প, হতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু ভারতেরও যে মর্যাদা সেটা কিন্তু কম না যে আপনার কাছে মানে একবারে সারেন্ডার হয়ে যাব। তো ভারতের যে এই যে অবস্থান দর্শক যেটা সামনে এসছে, নিশ্চয়ই আপনারা বলবেন, এবং অবশ্যই কিছু সমস্যা হতে পারে, কিন্তু আমরা দেশবাসী হিসেবে সেটাকে সামলে নেব। কারণ কারো দাদাগিরি আমরা পছন্দ করি না। বিশেষ করে যারা ওই রকম সন্ত্রাসবাদকে যারা মদদ দেয় যেসব দেশ, তাদেরকে পাশে নিয়ে ভারতকে সবক শেখাবে, তাদের ট্যারিফ কমিয়ে দিয়ে ভারতের উপরে ট্যারিফ বেশি করে চাপিয়ে দেবে, আর ভারত চুপ করে মানে বসে থাকবে, নরেন্দ্র মোদী চুপ করে বসে থাকবেন, অতটা সহজ নয়। নরেন্দ্র মোদী সবসময় মুখে বলেন না, কিন্তু কাজে দেখিয়ে দেন, যেটা এখন দেখাচ্ছেন। দর্শক বলবেন, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।